আমাকে ক্ষমা করে দাও ফুলপরি। আমি কখনো জানতাম না যে এটা তোমার বাগান আর এখান থেকে ফুল ছিঁড়লে শাস্তি পেতে হয়। আমি যদি জানতাম তবে কখনো এই অন্যায় কাজ আমি করতাম না। আমাকে ক্ষমা করে দাও ফুলপরি, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনোই তোকে ক্ষমা করতে পারি না। তুই লোভ করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার কাছে এই ভুলের কোনো ক্ষমা নেই। কিছুক্ষণের মধ্যেই যুবরাজ সেই ফুলবাগানে এসে পৌঁছে যায় এবং ওখানে একটি সুন্দর ফুল দেখে রাজকুমার মুগ্ধ হয়ে যায়। এই দেখো রক্ষীরা, কত সুন্দর একটি ফুল। এমন সুন্দর ফুল আমি তো আগে কখনো দেখিনি। হ্যাঁ রাজকুমার, আমিও তো এত সুন্দর ফুল আগে কখনো দেখিনি। সত্যি ফুলটা খুব সুন্দর। তোমরা এক কাজ করো, এই ফুলটাকে গোড়া থেকে উপড়ে নাও এবং আমার ঘরের বারান্দায় এই ফুলটিকে লাগিয়ে দাও। এই ফুলের গন্ধ এত সুন্দর যে ফুলের গন্ধেই আমার মন পুরো ফুরফুরে হয়ে গেছে। আমি আমার মতো আর কাউকে এই বিপদে ফেলতে পারি না। আমি তো চেয়েছিলাম যে আমি আর কথাই বলবো না, কিন্তু এখন দেখছি কথা বলতেই হবে। রক্ষীমন যখনই ফুল তুলতে যাবে তখনই কনকমালা বলে উঠল, দাঁড়ান, এই ফুলে হাত দেবেন না। একটি ফুলকে কথা বলতে দেখে ওখানকার সবাই চমকে যায়। একটি একটি ফুল কিভাবে কথা বলছে? তুমি কে, আর একটি ফুল হয়ে কথা বলছো কিভাবে? কনকমালা কাঁদতে কাঁদতে তার জীবনের সমস্ত ঘটনা যুবরাজকে খুলে বলল। আমি কোনো ফুল নই, আমি আসলে একটি মানুষ। আমি তোমার মতো এই জঙ্গলের ভিতরে এসে এই ফুল দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং এখান থেকে একটি ফুল ছিঁড়েছি। তার জন্য ফুলপরি রাগান্বিত হয়ে আমাকে অভিশাপ দিয়েছে যেন আমি সারা জীবন এখানে ফুল হয়ে বেঁচে থাকি। আজ যদি তোমরা এখান থেকে একটি ফুল ছিঁড়ে নাও তাহলে ফুলপরি এসে আবার তোমাদেরকে হয়তো আমার থেকেও বড় কোনো শাস্তি দেবে। তুমি সত্যি একটি মানুষ ছিলে? না না, তোমার এই ছোট্ট ভুলের কারণে ফুলপরি তোমাকে এত বড় শাস্তি দিতে পারে না। কোথায় সেই ফুলকুমারী? ডাকো তাকে, আমি ওনার সঙ্গে কথা বলবো এবং তোমাকে এই ফুল থেকে মুক্ত করব। ফুলপরির সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি আর কোনো দিনই আমার মানুষ রূপে ফিরে আসতে পারবো না। তাই আমি তোমাকে বলছি, এখান থেকে চলে যাও। এখানে থাকলে তোমারও বিপদ হতে পারে। চলে যাও এখান থেকে। না না, আমরা তোমাকে ফেলে এভাবে চলে যেতে পারি না। তোমাকে কি মুক্ত করার কোনো উপায় নেই? নিশ্চয়ই কোনো উপায় থাকবে। তুমি ফুলপরিকে ডাকো, আমি ওনার সাথে কথা বলে নিশ্চয়ই একটি উপায় বের করব। উপায় তো একটা আছে, কিন্তু সেটা কোনোদিনও হবার নয়, কারণ আমার তো কোনো ভালোবাসার মানুষই নেই। কে মুক্ত করবে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে? এরপর কনকমালা কাঁদতে কাঁদতে যুবরাজকে অভিশাপ ভাঙার ঘটনা সম্পূর্ণভাবে খুলে বলল। কনকমালার সব কথা শুনে রাজকুমারের মন স্নেহ মায়া মমতায় গলে গেল এবং কনকমালাকে বলল, আমি তোমাকে আমার রানীর সম্মান দিয়ে আমার রাজমহলে নিয়ে যেতে চাই। এখন তুমি বলো, তুমি কি আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে আমার রানী হয়ে থাকবে? না, এটা হয় না। তুমি হয়তো আমার দুঃখে ভরা জীবনের কাহিনী শুনে আমাকে ভালোবাসতে চাইছো, কিন্তু আমার রূপ দেখলে তুমি আর এক মুহূর্ত এখানে থাকবে না। না, আমি এটা বিশ্বাস করি না, কারণ যার কণ্ঠ এত সুন্দর সে না জানি আরো কত সুন্দর হবে। আর আমি তোমার সৌন্দর্যের জন্য তোমাকে ভালোবাসতে চাচ্ছি না। আমি তোমার মধ্যে একটি মনুষ্যত্ব জ্ঞানের আভাস পাচ্ছি, আর আমি সৌন্দর্যের থেকে ভালো মনের মানুষটাকে আগে খুঁজি। এই জন্য আমার পিতা আমাকে অনেক সুন্দর সুন্দর রাজকুমারীকে দেখিয়েছে, কিন্তু আমার তাদেরকে একটুও পছন্দ হয়নি, কারণ আমি তোমার মতো এমন একটি মেয়েকে খুঁজছিলাম যে যার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে। আর সব রাজকুমারীদের মধ্যে এই মনুষ্যত্ব জ্ঞান থাকে না। আমি তোমার রূপকে না, আমি তোমার মনটাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলে তৎক্ষণাৎ রাজকুমার সেই ফুলটাকে স্পর্শ করে এবং সঙ্গে সঙ্গেই কনকমালা ফুল থেকে এক সুন্দরী নারীকে পরিণত হয়ে যায়। যুবরাজ অবাক হয়ে তাকে বলে, না কনকমালা, তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ। আমি সত্যি বলছি,
তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার জীবনে আমি কখনো দেখিনি। কনকমালা কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে সেই ফুল রাজ্যের পরী এসে উপস্থিত হয়। না যুবরাজ, কনকমালা মিথ্যা কথা বলছে না। সে সত্যিই শ্যামলা বরণের ছিল, কিন্তু সে আমার বাগানের ফুল মাথায় লাগিয়ে সে একটি সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছে। তার মানে তুমিই সেই ফুল পরী যে কনকমালাকে ফুল বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি সেই ফুল পরী। আমি নিজের ভুলে কনকমালার কোনো কথা না শুনেই তাকে অভিশাপ দিয়েছিলাম, কারণ আমার বাগানের ফুল যে একবার ছিঁড়ে তার মাথায় লাগায়, সে একদম যতই কুৎসিত দেখতে হোক না কেন, সে এক সুন্দরী নারীতে পরিণত হয়ে যায়। আর আমার বাগানের ফুল ছিঁড়তে হলে আমার অনুমতি নিতে হয়। আমি যদি অনুমতি দেই তবে সে ছিঁড়তে পারবে, এবং আমার অনুমতি ছাড়া যদি কেউ ফুল ছেড়ে তখন তাকে আমার লোভী মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফুলরানী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সৌন্দর্য কেড়ে না নেওয়ার জন্য, কারণ আমি এই সৌন্দর্যের কারণে আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছি। আমার নিজের মা আমার এই গায়ের রঙের কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তুমি এখন তোমার সঠিক জীবন সঙ্গিনী পেয়ে গেছো, যে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখবে। তুমি আর কোনো চিন্তা করো না এবং রাজকুমারের সঙ্গে তার মহলে চলে যাও। আমি তোমাদের আশীর্বাদ করি যেন তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারো। শুধু এটুকু বলেই ফুলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রাজকুমার প্রাসাদের দিকে রওনা দেয়। রাজকুমার বিক্রমের পিতা একজন শক্তিশালী রাজা, কিন্তু বয়স হয়ে যাওয়ায় তিনি এখন কিছুটা ভেঙে পড়েছেন। এই কারণে রাজ্য নিয়ে তিনি ভীষণ চিন্তিত। মহারাজ, আপনার কি হয়েছে? সকাল থেকেই আপনাকে খুব চিন্তিত দেখছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমি একটি বিষয় নিয়ে খুব চিন্তিত থাকি, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো বিষয় নিয়ে আপনি এতটা চিন্তিত আছেন? মহারাজ, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমাকে বলতে পারেন। ব্যাপারটি হলো, আমার তো এখন বয়স হয়ে যাচ্ছে, আমি আর আগের মতো চলতে পারি না। তাই আমার মনে হচ্ছে আমার রাজ্যের দ্বিতীয় উত্তরাধিকারী আমার এবার বানিয়ে দেওয়া উচিত, কারণ আমার শরীরে আর আগের মতো অত শক্তি নেই যে আমি আগের মতো লড়াই করতে পারি। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক ভেবেছেন। আমিও অনেক দিন ধরে আপনাকে এই কথাটি বলতে চাইছিলাম। এখন তো আপনার বিশ্রামের সময় প্রয়োজন মহারাজ। তাই আমি বলি কি, আপনি রাজ্যের দায়িত্ব রাজকুমার ধ্রুবরাজকে সঁপে দিন। আমার বিশ্বাস তিনি এই রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন। আমিও তো এটাই চাই মন্ত্রী মশাই, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমাদের পূর্বপুরুষের একটি নিয়ম আছে যে রাজ্যের দায়িত্ব নেওয়ার আগে তার বিবাহ করা জরুরি, আর আমাদের রাজকুমারের তো কাউকেই পছন্দ হচ্ছে না। মহারাজ, এটার সমাধান আমার কাছে আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে বলতে পারি। মন্ত্রী মশাই, তুমি কি বলতে চাও? আমি অনেক দিন ধরেই এই কথাটি আপনাকে বলতে চাইছিলাম যে আমার মেয়ে রূপে গুণে কোনো অংশেই কম নয়। তাই আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আমার মেয়ের সাথে রাজকুমারের বিবাহ সম্পন্ন করতে পারেন। এমনটা করা যেতে পারে, কিন্তু এর জন্য কিছুটা সময় নিতে হবে, কারণ যুবরাজের পছন্দ অনুযায়ী তেনার বিবাহ আমি দিতে চাই। তোমার মেয়েকে যদি আমাদের যুবরাজ পছন্দ করে তাহলে তোমার মেয়ের সঙ্গে অবশ্যই যুবরাজের বিবাহ হবে। সেটা তো অবশ্যই মহারাজ, তবে আপনি চাইলে দেরি না করে দ্রুত মতামত নিতে পারেন। শুভ কাজে দেরি করে কোনো লাভ নেই, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিলে ভালো হবে। মহারাজ এবং মন্ত্রী মশাই দুজনে নিজেদের মধ্যে কথোপকথন করছিল। ঠিক তখনই একটি সৈন্য এসে তাদেরকে বলল, মহারাজ, যুবরাজ জানি না কোনো একটি মেয়েকে মহলে নিয়ে এসেছেন। আপনাকে মহলে রানীমা তাড়াতাড়ি ডেকেছেন। চলুন, তাড়াতাড়ি চলুন। মহারাজ আর এক মুহূর্ত দেরি না করে মহলের ভিতর চলে যায়। রাজকুমার, আপনি কোথায় গিয়েছিলেন? আর আপনার সঙ্গে এই মেয়েটিকে কোথায় পেলেন আপনি? পিতাজি, এই মেয়েটি এক খুব গরিব ঘরের মেয়ে এবং খুব অসহায়। এই অসহায়ের মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তাই আমি এগিয়ে নিয়ে এসেছি। আমি একে বিবাহ করে আমার রানী বানাতে চাই।
এই মেয়েটির মুখটি কত সুন্দর, যেন সত্যিই কোনো চাঁদ আকাশ থেকে নিচে নেমে এসেছে। সত্যিই আমার একে খুব পছন্দ হয়েছে। বাবা, আপনি আবার আমার উপর রেগে যাননি তো? আমি আপনাকে না জানিয়েই এই মেয়েটিকে হুট করে মহলে নিয়ে আসলাম। না রাজকুমার, আমি তোমার উপর রেগে যাইনি। উল্টে আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে রাজ্যের দায়িত্ব বুঝে নাও। এই দৃশ্য দূর থেকে মন্ত্রী মশাই দেখছিলেন। যখনই আমি কোনো পরিকল্পনা করি তখনই এই রাজকুমার কোনো না কোনো সমস্যা খাড়া করে দেয়। এখন আবার কোথা থেকে এই রাস্তার মেয়েকে তুলে নিয়ে এসেছেন, তাকে নাকি উনি বিয়ে করবেন। কিন্তু আমিও তো এত সহজে পিছু ছাড়ার লোক নই। আমার মেয়ের বিয়ে রাজকুমারের সাথে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই রাজ্য আমার হাতে আসবে না। আমাকে কিছু একটা করতেই হবে। মহারানী ধারা কনকমালাকে নিয়ে একটি কক্ষে যায়। কনকমালা, আমাদের রাজপ্রাসাদে তোমার কোনো অসুবিধা তো আসে না? না রানীমা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। এখানে সবাই আমার নিজের মানুষের মতোই মনে হচ্ছে। আমি এতটা সুখ আমার জীবনে কোনোদিনও পাইনি। তুমি সত্যিই একদম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর মা। তোমার রূপ গুণ কোনো কিছুরই অভাব নেই। একমাত্র তুমিই আমার রাজকুমারের রানী হবার যোগ্য। সত্যি বলতে আমি এত সুখ আমার জীবনে কখনো পাইনি। আমারও এসব কিছুই খুব ভালো লাগছে। আসলে আমার কাছে এসব এখনো একটি স্বপ্নের মতোই মনে হচ্ছে। না কনকমালা, তোমার এটা স্বপ্ন নয়, এই সবই বাস্তব। চলো, এই সব কথা পরে হবে। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমার দাসী সীতা তোমাকে খাবার দিয়ে যাবেন। এটুকু বলেই রানীমা কক্ষ থেকে বেরিয়ে চলে যায়। কনকমালাকে হাত মুখ ধোয়ার জন্য বাইরে যায়। কিছুক্ষণ পর মহারানীর দাসী সীতা খাবার নিয়ে ঘরে আসে। সীতা খাবার নামিয়ে রেখে বাইরে চলে যায়। সবকিছু তো আপনি শুনলেনই মহারাজ। এবার যত দ্রুত সম্ভব রাজকুমারীর বিয়ে দিতে হবে। আর দেরি করা উচিত হবে না মহারাজ। হ্যাঁ মন্ত্রী মশাই, এবার বিয়ে তো দিতেই হবে। কিন্তু মন্ত্রী মশাই, একটা সমস্যা আছে। কি সমস্যা মহারাজ? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মন্ত্রী মশাই, রাজ্যের সীমানার বাইরে শত্রুদের গুপ্তচর ওঁত পেতে বসে আছে। সামান্য সুযোগ পেলেই তারা আক্রমণ করতে পারে। কিন্তু রাজকুমারীর বিয়ের সাথে তাদের আক্রমণ করার কি সম্পর্ক? মানে আছে মন্ত্রী মশাই, রাজকুমার বিক্রমেরই মানে আছে। যখন রাজকুমারের বিয়ে হবে তখন পুরো রাজ্যে বেশ কয়েকদিন ধরে উৎসব চলবে, আর এটাই ওদের জন্য সবথেকে বড় সুযোগ। মহারাজ, আপনি একদম সঠিক কথা বলেছেন। এটা তো সত্যিই চিন্তার বিষয়। কিন্তু পিতা, আমার জানা মতে রাজ্যের সীমানার বাইরে থেকে তো এমন কোনো খবর আমার কানে আসেনি। আমার মনে হয় আপনি অকারণেই এত ভয় পাচ্ছেন। রাজকুমার, আমার মনে হয় আপনি এই বিষয়ে কথা না বললেই ভালো করবেন। আপনি তো সব সময় এদিক ওদিক ঘুরে বেড়ান। এই বিষয়ে আপনি আর কতটুকু জানেন? রাজ্যের মানুষের সাথে গিয়ে দেখা করলে তবে তো বুঝবেন কার কি সমস্যা। পিতাজি, আমি মন্ত্রী মশাইয়ের কথা উড়িয়ে দিচ্ছি না। আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে পারি, যাতে আমাদের রাজ্যের সৈন্যরা সব গুপ্তচরদের বন্দী করে নিতে পারে। তারপর আমরা ধীরে ধীরে এই শুভ কাজ সম্পন্ন করব। ঠিক আছে রাজকুমার, তেমনই হবে। ঠিক আছে মহারাজ, আমি এখন বিদায় চাইছি। সন্ধ্যা হয়ে এসেছে। মন্ত্রী মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। মন্ত্রীর একটি মেয়ে ছিল, যার নাম প্রিয়া। প্রিয়া যতটা লোভী ছিল ততটাই স্বার্থপর। সে রাজকুমার ধ্রুবরাজকে বিয়ে করে মহারানী হতে চেয়েছিল, ঠিক যেমনটা তার পিতা রাজ্যের সিংহাসন দখল করতে চেয়েছিলেন। না না, এটা কখনোই হতে পারে না পিতাজি। আমি ছাড়া আর কেউ রাজকুমার ধ্রুবরাজকে বিয়ে করতে পারবে না। এই রাজ্যের মহারানী কেবল আমিই হব। আমিও তো সেটাই চাই মা। শুধু একবার তুমি রাজকুমার বিক্রমকে বিয়ে করে নাও, তারপর পুরো রাজ্য আমাদের হয়ে যাবে। কিন্তু বাবা, এটা এখন কিভাবে সম্ভব? এখন তো সেই মেয়েটিও চলে এসেছে। রাজকুমার ধ্রুবরাজ তো ওই মেয়েটিকেই বিয়ে করবেন।
অনেক কষ্টে আমি এই বিয়েটা কিছুদিনের জন্য আটকে রেখেছি। যা করার এই অল্প সময়ের মধ্যেই করতে হবে, নয়তো এই রাজ্য আর রাজকুমার দুটোই আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু আমি কি করব বাবা? আমি কিভাবে রাজকুমার বিক্রমের মনে নিজের জায়গা তৈরি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজপ্রসাদে সবাই তোকে খুব পছন্দ করে, তাই যা করার তোকেই করতে হবে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। আমি এখন যা যা বলবো, কাল তুমি ঠিক তেমনটাই করবে। ঠিক আছে বাবা, বলুন আমাকে কি করতে হবে যাতে রাজকুমার ধ্রুবরাজ আমাকে পছন্দ করতে শুরু করেন? মন্ত্রী নিজের মেয়েকে সব বোঝাতে শুরু করেন যাতে তার মেয়ে রাজকুমারকে নিজের দিকে মোহিত করতে পারে। কনকমালা, তোমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? সবকিছু সময় মতো পাচ্ছ তো? আর এখানে তোমার মন টিকছে তো? না রাজকুমার, আমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না। আপনি অকারণে আমাকে নিয়ে এত চিন্তা করছেন। আমাদের রাজ্যে কিছু সমস্যা হওয়ার কারণে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদি এমনটা না হতো তবে আমি আজই তোমাকে বিয়ে করে এই রাজ্যের মহারানী বানিয়ে দিতাম। রাজকুমার, আমার কোনো সমস্যা নেই। আপনি যতদিন অপেক্ষা করতে বলবেন আমি ততদিনই অপেক্ষা করব। ঠিক আছে কনকমালা, তাহলে আমি এখন আসি। এ কথা বলে রাজকুমার বিক্রম ঘর থেকে বাইরে চলে গেলেন। এদিকে সকালের জলখাবার নিয়ে কনকমালার ঘরে দাসী সীতা যাচ্ছিল, তখনই তার দেখা হয় মন্ত্রীর মেয়ে প্রিয়ার সাথে। আরে সীতা, তুমি এখানে? আর বাগানে রানীমা কতক্ষণ ধরে তোমাকে ডাকছেন। আমাকে খুঁজছেন? কিন্তু কেন? আমি কিভাবে জানবো কেন? তুমি নিজেই গিয়ে দেখে নাও। তবে এই জলখাবারটা এখানেই রেখে যাও। আমি এখানেই দাঁড়িয়ে আছি। রানীমার সাথে দেখা করে দ্রুত এসো, তারপর এটা নিয়ে যেও। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে সীতা দ্রুত পায়ে রানীর সাথে দেখা করতে চলে যায়। আর তখনই সুযোগ বুঝে প্রিয়া কনকমালার খাবারে বিষ মিশিয়ে দেয় এবং মনে মনে খুব খুশি হয়। এখন তো আমার কাজ হয়ে গেছে। যা করার এবার এই বিষই করে দেবে। এই বিষাক্ত খাবার খেলেই ওই কনকমালার ইহলীলার সাঙ্গ হবে, আর আমি রাজকুমারের মনে জায়গা করে নেব। প্রিয়া জলখাবারটি সেখানেই রেখে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সুমন ফিরে আসে এবং খাবার নিয়ে কনকমালা ঘরের দিকে এগিয়ে যায়। বাহ সীতা, এই খাবার থেকে তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মনে হয় খেতে খুব সুন্দর হবে। হ্যাঁ, মহারানী আসলেই খুব সুন্দর। তুমি একবার খাবারগুলো খেয়ে দেখো, আশা করি তোমার ভালো লাগবে। সে তো ঠিক আছে, কিন্তু রাজকুমার কি খাবার খেয়েছেন? না, এখনো পর্যন্ত খাবার খাননি। তিনি তো সকালে বাগানে হাঁটাহাঁটি করেন। ঠিক আছে দাসী, তুমি এখন যাও। আমি এই খাবারটি রাজকুমারের কাছে নিয়ে যাও। ওনাকে ছাড়া আমার একা খেতে ভালো লাগবে না। কনকমালা ওই বিষ মেশানো খাবারটি নিয়ে রাজকুমারের কাছে যেতে থাকে। কি হবে এবার রাজকুমারের সাথে সেটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। আর তোমাদের জন্য থাকছে একটি আকর্ষণীয় প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী পর্বে অ্যানাউন্সমেন্ট করা হবে। তোমাদের প্রশ্ন হলো, কনকমালার খাবারে কি বিষ মিশিয়েছিল? তোমাদের নাম সাথে জায়গার নাম কমেন্টে লিখে জানাবে। ধন্যবাদ।